জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক। পেট্রোল পাম্পগুলোতে আজও তেলের জন্য দীর্ঘ লাইন। 25শে মার্চের ভয়াল কাল রাত আজ। কাল মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। শিশুদের সহায়ক পরিবেশে বেড়ে উঠতে নিরাপদ প্রযুক্তিতে জোর ডাক্তার জুবাইদার। উন্নত বিশ্বের সহায়তার প্রত্যাশা। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রজ্ঞাপন জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে সরকারের বিশেষ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকালে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের নিজ দপ্তরে এই বৈঠক হয়। গুরুত্বপূর্ণ এই সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। যুদ্ধের প্রভাব মোকাবেলায় পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে এ সময় আলোচনা করেন তারা। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবেলায় এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বিকেল 4টায় অনুষ্ঠিত হয় মন্ত্রী পরিষদের বৈঠক। কাল স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় বৈঠকটি আজ এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রধানমন্ত্রী 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুল নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বেড়েই চলেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেক মোটরসাইকেল আর প্রাইভেট কারের চালক। তারা বলছেন তেল না পেয়ে আয় রোজগার বন্ধের পথে। মেজবা রহমানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে জ্বালানির সংকটের শঙ্কায় তেল সংগ্রহে পাম্পে ছুটছে অনেকেই। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্পগুলো। সকাল থেকে তেলের আশায় পাম্পের সামনে দীর্ঘ লাইনে মানুষ। দীর্ঘ অপেক্ষার পর তেল না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে। সকাল 9টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছি। এখন বাজে অলমোস্ট 2টা। এখন পর্যন্ত লাইনে দাঁড়ায় আছি। বাস এই আপনার ফিলিং স্টেশন বলতেছে যে 3টা থেকে এরা দেওয়া আবার স্টার্ট করবে। তার মানে আমার 4টা নাগাদ আমি তেল পাবো আশা করি। তেল তো নিতে হবে ভাই, ভোগান্তি এখন কিছু করার নেই। এখন যতদিন না যুদ্ধজনিত তেলের এই সংকট হয়েছে, যুদ্ধ যতদিন ঠিক না হয় আমাদের এই ভোগান্তি পড়তে হবে ভোগান্তির ভিতরে। এদিকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেলের আশ্বাস দেওয়া হলেও পাম্পগুলোতে গিয়ে তেল না পাওয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে বলছেন ভুক্তভোগীরা। সকাল 8:30 থেকে এখন এখানে আসি তেলের জন্য, কিন্তু গেছে কালকে আসছি তেল পাই নাই। বুট সংকটের মধ্যে আসি, এখন তিনি নাস্তা বন্ধ করতে পারি নাই। তাহলে আমরা যেমন পাম্পে আসি সেই ক্ষেত্রে আমরা এসে তেল পাই না। এখন এই যে বৈশা রয়েছে 6টা ঘন্টা 5-6 ঘন্টা বৈশা রয়েছে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তেল রয়েছে, সেই সাথে প্রয়োজন অনুসারে সবাইকে সরবরাহ করা হচ্ছে। তা আমরা তেল পাচ্ছি, কিন্তু যে পরিমাণ তেল আমরা আনইন্টারাপ্টেড পেতাম কিছু কম, বা তারপর আমরা তেল পাচ্ছি এবং যখনই আমরা তেল পাচ্ছি সুচারুরূপে সেটা আমরা বন্টন করে দিচ্ছি। সবার ধৈর্য এবং সহনশীল হতে হবে এবং অযথা আতঙ্কিত না হয়ে আমরা আমাদের কাছে আসবে, যখন আমরা অ্যাভেলেবেল হবে আমরা দিব। তেলের বাজারে তেলেসমাতির অবসান চায় সাধারণ মানুষ। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। আজ ভয়াল 25শে মার্চ, বাঙালির ইতিহাসের কাল রাত। ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। কেবল ঢাকাতেই ওই রাতে হত্যা করা হয় 10,000 নিরীহ মানুষকে। ভয়াল রাতের আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। 25 মার্চ ভয়াল কাল রাত। 71-এর সেই সন্ধ্যা থেকেই ঘুমন্ত ও নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞে মেতে উঠে পাকিস্তানি হানাদার বাহিনী। সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে। সেদিন জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খান গোপন বৈঠক করে এই অঞ্চলের মানুষের উপর সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করে। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাঙ্ক দিয়ে অপারেশন সার্চলাইট নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা আর রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র শিক্ষক, বাঙালি পুলিশ ও সামরিক সদস্যদের হত্যা করে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় চলে গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকবাল হলের পাশ থেকে আওয়াজ আসতেছে, টের পাওয়া যাচ্ছে ওখানে গুলি হচ্ছে। গুলিগুলো আমরা শুনছি। ধানমন্ডি 2 নম্বর রোড পর্যন্ত গেলাম, দেখলাম মোয়াজ্জমকে, তারা লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জমকে গাড়ির পিছে বাইন্দে জিপের পিছে, সেই রক্ত দাগ এখনো পড়ে আছে। আমরা দাঁড়ানো ইত্তেফাকের সামনে হাজার হাজার লোক। 10টার দিকে, 9:30 10টার দিকে একটা আগুনের ইয়ে উঠলো আকাশে, ফ্লেয়ার, সিগন্যাল গান ফায়ার করলো। হ্যাঁ, সবুজ একটা ইয়ে আকাশের দিকে উঠলো। আর একটা লাইট উঠলো, সেটা হলো গিয়ে রাজারবাগ পুলিশ লাইন। 25 মার্চ কাল রাতে হত্যাযজ্ঞের তীব্রতা বাড়লেও মূলত তার আগে থেকে বাঙালিদের উপর চলছিল পাকিস্তানি বর্বরতা। 25 তারিখ হত্যার পর যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল তারা, তারপরে ওটা শুনে না আমরা একটা বিরাট রকম একটা চেঞ্জ আমাদের মধ্যে আসলো। সারা দেশের মানুষকে একটা ঘোষণার মাধ্যমে যে সাধারণ মানুষ থেকে যোদ্ধায় পরিণত করা যায়, একটা ঘোষণাই কিন্তু আমাদেরকে করে দিল। তখন আমাদের অল্প বয়স, কম বয়স, যুদ্ধে যাওয়ার আমাদের শ্রেষ্ঠ সময়, আমরা ডিসিশন নিয়ে নিলাম। 25 মার্চ কাল রাতে কেবল ঢাকাতেই হত্যা করা হয় আনুমানিক 10,000 নিরীহ মানুষকে। তবে স্বাধীনতার 54 বছর পার হলেও অপারেশন সার্চলাইটে কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। ওই সময় যারাই জয়েন করছে তারা কিন্তু নির্দ্বিধায় স্বার্থহীন দেশপ্রেমের জন্য, দেশের জন্য যুদ্ধ করছে। আমরা এখান থেকে চলে যাওয়ার আগে এটাকে এটা বন্ধ করবই, যাতে আমাদেরকে আর নিয়ে আর কেনা বেচা না হয়। হাসিনা অনেক বেচছে, 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা, 7.5 টাকা হিসাবে বিক্রি করছে। 25 মার্চের সেই রাতের স্বীকৃতি মিলেনি জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন জায়গায় 71-এর ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস পালন হয়েছে। চট্টগ্রামে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ অন্যরা। মহানগরীর পাহাড়তলী বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, 71-এর 25শে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালি জাতির উপর পাকিস্তানি শাসক গোষ্ঠী যে গণহত্যা চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল এবং বর্বরোচিত ঘটনা। গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মুক্তিযোদ্ধা রাজনৈতিক দলসহ বিভিন্ন প্রতিষ্ঠান শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়। 25 মার্চ গণহত্যা দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সভায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শহীদদের ত্যাগ ও সাহস চিরস্মরণীয় উল্লেখ করে এই দিন ইতিহাসের সত্য উদ্ঘাটনে আগামী প্রজন্মকে শিক্ষিত করার দায়িত্ব দেয় বলে জানান বক্তারা। বগুড়ার জেলা প্রশাসকের আয়োজনে ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় বগুড়ায় গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। স্থানীয় জেলা স্কুলে মুক্তিযোদ্ধা আমিনুল হক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। গাইবান্ধায় 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা হয়। এতে 1971 সালের কাল রাতের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়।
যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন হয়েছে নাটোরে। সকালে উপজেলার ফুলবাগান বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। জেলা প্রশাসক আসমা শাহিনের সভাপতিত্বে বক্তারা মহান মুক্তিযুদ্ধের 25 মার্চ রাতের গণহত্যার ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সকালে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও পুলিশ প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। পরে জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে সাভার জুড়ে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানান প্রস্তুতি। বিস্তারিত আশুলিয়ার প্রতিনিধি শেফালী মিতুর রিপোর্টে। বৃহস্পতিবার প্রথম প্রহরেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক সহ পদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা জানাবেন এখানে। এরপর স্মৃতিসৌধ চত্বর উন্মুক্ত করে দেয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। দিনটি উপলক্ষে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে গোটা স্মৃতিসৌধ চত্বর। রং তুলির কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এই ডিগনিটরি ব্যক্তি যারা এখানে আগমন করবেন তারা যেন নির্বিঘ্নে জাতীয় স্মৃতিসৌধে আগমন করে শ্রদ্ধা নিবেদন পূর্বক নিজ নিজ গন্তব্য পৌঁছতে পারেন। আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এদিকে দিনটি ঘিরে নানা আয়োজনের কথা জানিয়েছে উপজেলা প্রশাসনও। বীর মুক্তিযোদ্ধাগণের জন্য আমরা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি, এছাড়া সেটা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং একই সাথে আমরা পৌরসভার পক্ষ থেকেও আয়োজন করেছি। এছাড়াও আমরা উন্নত মানের খাবার পরিবেশন করব, বিশেষ করে আমাদের এতিমখানাগুলোতে এবং হাসপাতালে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার শহীদদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আগের চেয়েও বেশি মানুষের ঢল নামবে বলে ধারণা স্থানীয় প্রশাসন ও আয়োজকদের। শেফালী মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাউসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শিশুদের সহায়ক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে তাদের জন্য প্রযুক্তি নিরাপদ করার তাগিদ দেন ডাক্তার জুবাইদা রহমান। My dedication to advancing education, youth development, and community well-being. We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. Our government is equipping both teachers and students with the tools they need to thrive in a digital age. কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় সরকার 1 মাসের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। স্বল্প আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট চালু হয়েছে। প্রান্তিক কৃষকদের সুবিধার্থে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ সহ মওকুফ করার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এছাড়াও কৃষকদের সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা দিতে স্মার্ট কৃষক কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম, মুয়াজ্জিন, অন্যান্য উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য চালু করা হয়েছে ভাতা। খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারপরেও গঠনমূলক সমালোচনা করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই এই সময়কার পরিস্থিতিকে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে এনেছেন। ফলে আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই। আতঙ্কিত হয়ে ক্রয় করার যে একটা
পরিস্থিতি, এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে তাহলে আমরা আশাবাদী আর কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হলেন তিনি। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং ব্যারিস্টার অ্যাট ল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপি গঠিত আইনি সহায়তা উপকমিটির দলনেতা। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সুপ্রিম কোর্ট বারের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2010 সালে তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন প্রধান বিচারপতির আপত্তির কারণে তা বাস্তবায়িত হয়নি। তিনি পেশাগত জীবনে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক মামলা পরিচালনার জন্য পরিচিত। ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকামুখী মানুষের ঢল। যাত্রীদের চাপ বেড়েছে বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় ফিরছে মানুষ। বুধবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি যাত্রীদের ভিড়। নির্বিঘ্ন যাত্রা শেষে সময়মতো ঢাকায় পৌঁছাতে পেরেছেন বলে জানান বেশিরভাগ যাত্রী। ট্রেনে অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগ রয়েছে অনেকের। রাতে 11:30 ছাড়ছে, এখন পৌঁছাইলো আর কি। আসার কথা ছিল আমাদের 4টার আশেপাশে, সেখানে আসতে আসতে অলমোস্ট 7:30 বেজে গিয়েছে। আমাদের লাগেজ আমাদের থেকে চুরি গেছে। এমপ্লয় থাকতে এত লোক উঠলে কেমন আমি বুঝলাম না। এর টিকিট ছাড়া লোকগুলোকে কিভাবে উঠে এলো? যে জায়গাটাতে আমরা বের হব, ঢুকবো, বাথরুমে যাব বা ছোট বাচ্চা আছে, ওখানে একটা লোক শুয়ে পুরা মানে গামছা বিছায় শুয়ে। এদিকে সড়ক পথে ঢাকায় ফেরা যাত্রীরা বলছেন ফিরতি যাত্রায় যানজট পোহাতে হচ্ছে না তাদের। তবে বাড়তি ভাড়া নিয়ে মিশ্র অভিজ্ঞতা রয়েছে অনেকের। এখান থেকে যানজট ছিল না, ফুললি ফ্রি ছিল রাস্তা। ঘুরে আসলাম ওখান থেকে, খুলনা গিয়েছি, সুন্দরবন গিয়েছি, মানে ওভারঅল ভালোই লেগেছে আমাদের। যানজট ছিল না, রোড ক্লিয়ার ছিল এবং স্বস্তিপূর্ণদায়ক যাত্রা ছিল। ভাড়াও রিজনেবল ছিল, বেশি নেয় নাই। যাত্রা শেষ করে বরিশাল থেকে আসলাম। জার্নি ভালো ছিল, রাস্তাঘাট খুব একটা যানজট ছিল না। অন্যান্য বারের তুলনায় এবার ঈদ যাত্রাটা খুব স্বাভাবিক ভালো হয়েছে আর কি। আমরা তো ঝালকাঠি থেকে সকালের 1টা আওয়ারের গাড়িতে আসলাম। আগামীকাল সরকারি ছুটি এবং পরের 2 দিন সাপ্তাহিক ছুটি থাকায় এবার অনেকটা ধীরে সুস্থে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটির মধ্যেও সচল থাকা চট্টগ্রাম বন্দরে গত 17 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনে মোট 25,08,614 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে 18 মার্চ একদিনে সর্বোচ্চ 4,34,434 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে মোট পণ্যের মধ্যে আমদানি পণ্য 23,61,786 মেট্রিক টন আর রপ্তানি পণ্য ছিল 1,46,828 মেট্রিক টন। সক্ষমতা বজায় রেখেছে চট্টগ্রাম বন্দর এই 7 দিন নিরবিচ্ছিন্নভাবে পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করেছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। এই সময়ে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে 54,898 TEUS, যার মধ্যে আমদানি করা কন্টেইনার 28,961 আর রপ্তানি ছিল 25,937 TEUS কন্টেইনার। এর মধ্যে 18 মার্চ একদিনে সর্বোচ্চ 11,861 TEUS কন্টেইনার লোড আনলোড করা হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও সুবর্ণচরে আলাদা আগুনে পুড়ে গেছে 28টি দোকান, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত 1টার দিকে সুবর্ণচরের ভুইয়ারহাট দক্ষিণ বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে এটা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। এতে ফল, মুদি, কোল্ড কর্নার, ওষুধ সহ 24টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বুধবার ভোরে কোম্পানিগঞ্জের বসুরহাট বাজারের হাসপাতাল গেট এলাকায় আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় বাজারে আগুনে পুড়ে যাওয়া বেশ কয়েকটি দোকান পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফোরাত হোসেন আজাদ। এই সময় ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন তিনি। অগ্নিকাণ্ড যেন আর না ঘটে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। দুপুরে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা হয়েছে। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোসাম্মদ ফারহানা ইয়াসমিন সহ অন্যরা। বরিশালের গৌর নদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাকির হোসেন গালিব। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কথা সাহিত্যিক ও নাট্যকার আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন রংপুর নব থিয়েটার নির্মাণ প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল হালিম। গাইবান্ধা জেলা বিএনপির প্রয়াত সিনিয়র সহসভাপতি মরহুম খন্দকার আহাদ আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। দুপুরে শহরের খন্দকার মোড় এলাকায় তার নিজ বাসভবনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল টিটুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।